নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। ওয়েলকাম ব্যাক টু সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এবং সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের জন্য রইল আজকের গল্প, লেখিকা শ্রীর কলমে শয়তান জেগে আছে। বিকেলের পড়ন্ত রোদে বেনামি ছোট্ট নদীটাকে অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। অস্তমিত সূর্যের শেষ রশ্মিপাতের লালচে আভা লেগে জলটা কেমন যেন চিকচিক করছে এখন। বাঁকের মুখে মিলিয়ে যাওয়া নদীটার শীর্ণকায় শরীরটা যেন দূর কোনো অচেনা দিগন্তরেখার বুকে মিলিয়ে গিয়েছে। নদীর পাশে ছোট্ট একফালি কাঁচা রাস্তাটা ধরে আনমনে একা একাই বাড়ি ফিরছিল টুপু। টুপুর ভালো নাম মিতালি, ওর মা আদর করে টুপু বলে ডাকে। টুপুর মনটা আজকে ভারী উদাস হয়ে আছে। স্কুলের ফার্স্ট গার্ল অদিতির আজ জন্মদিন। ক্লাসের বাকি সবার নিমন্ত্রণ থাকলেও টুপুকে কেউ নিমন্ত্রণ করেনি। ওর অপরাধ, ও নাকি ঝিয়ের মেয়ে। ওর মা লোকের বাড়িতে কাজ করে। ওর সাথে মিশলে কিংবা ওকে জন্মদিনে নিমন্ত্রণ করলে সমাজে নাকি আর মান সম্মান থাকবে না। আগে এত কথা ঠিক বুঝতে পারতো না টুকু। ইদানিং একটু বড় হয়েছে সে, রীতিমতো ক্লাস 6-এ পড়ে। ও বোঝে ওই ঝাঁ চকচকে বাড়িগুলোতে থাকা ধোপদরস্ত মেয়েগুলোর সাথে ওর বিস্তর ফারাক। ওদের ছুতোয় না তাই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে। সেখানে কত আলো, কত খাবার, রংচঙে পোশাক পরা অতিথির দল, আরো কত কি। তার মাঝে এই পুরনো জোড়াতালি দেওয়া মলিন ফ্রকে ওকে কি আর মানাতে পারে? প্রতিবারের মতোই এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিতে দিতে বাড়ি ফিরছিল টুকু। হঠাৎ ফিসফিসে স্বরে নিজের নামটা শুনতে পেয়ে থমকে দাঁড়ায় টুকু। কিন্তু এদিক ওদিক তাকিয়েও প্রথমটায় কাউকেই নজরে পড়ে না ওর। ঠিক তখনই রাস্তার পাশের বুড়ো বটগাছটার আড়াল থেকে আবার ভেসে আসে ডাকটা। এক মুহূর্তের জন্য টুপুর বুকের ভেতরটা হঠাৎ ছমছম করে ওঠে। ওদিকটায় ঘন জঙ্গল আর বাঁশ ঝাড়ে ঢাকা। তাছাড়া রাস্তার ওপাশের এই বুড়ো বটগাছটা আর ওই জঙ্গলটা নিয়ে গ্রামের অনেকে অনেক কথা বলে। টুপুর মা ছোটবেলায় গল্প শোনাতো ওকে। বলতো ওই জঙ্গলে নাকি দত্তি দানু থাকে। ছোট ছোট বাচ্চা দেখলে কাছে ডেকে তাদের বশ করে নেয়। কথাটা মনে পড়তেই টুপুর কেমন যেন ভয় ভয় লাগলো। ও চলেই আসতে যাচ্ছিল, ঠিক তখনই আবারও সেই ডাকটা ভেসে আসে। টুবো, তোমার মন খারাপ? আমার কাছে এসো, এসো, এদিকে এসো। একটা মজার চিজ দেখাবো, কাহানি শোনাবো। তোমার সব মন খারাপ একদম ছমন্তর হয়ে যাবে। কি আশ্চর্য, ওর যে মন খারাপ সেটা তো আর কারো জানার কথা নয়। অবশ্য জানলেও বা কি, কেই বা ওর মন খারাপ নিয়ে কবে মাথা ঘামিয়েছে। ডাক্তার মধ্যে কি যেন একটা জাদু ছিল। টুপুর মনের ভয়টা বেশ খানিকটা কেটে যায়। স্কুলের দিদিমণিদের কথা মনে পড়ে যায় ওর। দিদিমণিরা বলেন ওসব ভূত প্রেত দত্তি দানু বলে কিছু নাকি হয় না। আসল দৈত্য তো মানুষের মধ্যে থাকে। আর তাছাড়া দত্তি দানু যদি থেকেও থাকে তারা তো ছোট বাচ্চাদের ধরে। কিন্তু টুপু কি আর সেই ছোট্টটি আছে? ও তো এখন অনেক বড় হয়ে গেছে, রীতিমতো ক্লাস 6-এ পড়ে। কথাটা মনে হতেই মনে মনে একটু সাহস পায় টুকু। অনেক ভেবে চিনতে গুটি গুটি পায় শেষটা এগিয়ে যায় বটগাছটার দিকে। বটগাছটার কিছুটা কাছাকাছি যেতেই ঝোপঝাড়, গুল্মলতা আর বটের ঝুড়ির ফাঁক দিয়ে লোকটাকে চোখে পড়ে টুকু। উস্কো খুস্কো শীর্ণকায় দীর্ঘ চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল,
পরনে একটা ঢিলাঢালা কালো আলখাল্লা, আর সাথে একটা শততাপ্পি দেওয়া ছেঁড়া ফাটা পুটুলি। টুপুকে দেখেই লালচে পানের ছোপ ধরা দাঁতগুলো বের করে একগাল হাসে লোকটা। এই লোকটাকে টুপু আগেও দেখেছে। কখনো কখনো হাটের দিনে বড় রাস্তার মোড়টাতে কোনো বিশেষ পরব বা উৎসব উপলক্ষে মেলা বসলে, কিংবা অনেক সময় স্কুলের বাইরেও লোকটাকে দেখেছেও। লোকটা মাদারির খেলা দেখায়, দারুণ মজার মজার সব খেলা। অনেকদিন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার খেলা দেখেছে টুপু। একদিন তো লোকটা ওকে হাতছানি দিয়ে ডেকেও ছিল, কিন্তু টুপুর মা ওকে সবসময় বলে অচেনা লোক ডাকলে না যেতে, তাই আর সাহস করে যাওয়া হয়নি টুপুর। কিন্তু লোকটা ওর নাম জানলো কি করে? মনে মনে এসবই চিন্তা করছিল টুপু। লোকটার কথায় হুঁশ ফেরে ওর। খেল দেখবে? দেখবে নাকি মজার খেল? টুপু মাথা নেড়ে না বলে। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে প্রায়। ওর মায়েরও কাজের বাড়ি থেকে ফেরার সময় হয়ে গেছে। বাড়ি ফিরে ওকে দেখতে না পেলে রাগারাগি শুরু করে দেবে আবার। টুপুকে মাথা নাড়তে দেখে আবারও হাসে লোকটা, বলে, বেশ, তবে একটা কাহানি শোনাই তোমাকে। বসো, এই ঢিবিটার উপর আরাম করে বসো। ঝোপের একপাশে একটা ছোট্ট পাথরের ঢিবিতে ওকে বসতে ইঙ্গিত করে লোকটা। যদিও বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও কি মনে হতে ঢিবিটার ওপর শেষমেশ বসেই পড়ে টুপু। তোমার মনে অনেক কষ্ট, তাই না খোকে? টুপু কোনো উত্তর দেয় না। লোকটা আবার প্রশ্ন করে, তোমার সব কষ্টকে দূর করতে পারে জানো? টুপু একটু ভেবে বলে, মা কয় ঠাকুরে ডাকলে ঠাকুর সব কষ্ট দূর কইরে দেয়। লোকটা মাথা নেড়ে বলে, नहीं नहीं, ये सच्चाई नहीं है खोके। अच्छा बेश, एक कहानी सुनो तबे। बहुत बहुत पहले की बात है। एक फेरेस्ता छिलो, তোমাদেরও ঠাকুরের নিজের হাতে তৈরি বাকি ফেরেস্তাদের সাথেই থাকতো সে। শক্তি সাহস কোনো দিক থেকেই তার মতো আর কেউ ছিল না। সে ছিল সবার চাইতে একদম আলাগ। সব ফেরেশতারাই তোমাদেরও ভগবান খুশ করার চেষ্টা নিয়ে চলত। সবাই চাইতো ভগবান তাদের উপর মেহেরবানি করুক। তবে সেই যে ফেরেশতার কথা বললাম, সে কিন্তু এসব চাইতো না। সে চাইতো একদম আলাগ কিছু করতে। সে ভাবলো ভগবান সে কিনা বসে বসে হুকুম চালাবে, আর বাকি সবাইকে তার হুকুম মাফিক চলতে হবে। এই তো না ইনসাফি আছে, তাই না? তুমি নিজেই ভেবে দেখো খোকে, তোমার মা তোমাকে বলে না যে ঠাকুরকে খারাপ বললে ঠাকুর রাগ করে, বলে না যে ঠাকুরকে মেলে নিয়ে চলতে, বলে না। টুপু নীরবে মাথা নাড়ে। লোকটাও লালচে দাঁত বের করে সহজাত ভঙ্গিমায় নিঃশব্দে হাসে। তবেই ভেবে দেখো খোকে, তোমার ভগবান কিন্তু এখানেও তার হুকুম মতোই সবাইকে চালাতে চান। তখনও ইমনটাই চাইতেন। তা এবার হলো কি, ওই যে ফেরেশতা যার কাহানি তোমাকে বলছি, সে ঠিক করলো ভগবানের এই না ইনসাফি সে শুনবে না। সে তখন কি করলো, তার কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে সে ভগবানের সাথে লড়াই শুরু করলো। খুব লড়াই হলো, খুব। কিন্তু হলে কি হবে, সেই ফেরেশতার লোক বল ছিল কম, ভগবানের সাথে তো অনেকে ছিল। ভগবানকে তো সবাই ডরাতো, তাই তার সাথে লড়াই করার সাহস সবার ছিল না। ফলে যা হওয়ার তাই হলো। আমাদের সেই ফেরেশতা হেরে গেল, আর শাস্তি হিসাবে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তারপর কি হইল? তারপর সেই ফেরেশতা বুঝি মইরা গেল? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে টুকু। লোকটা মাথা নাড়ে। না রে বেটি, সে কি তো সহজে মরতে পারে?
সে কি করে জানিস? কি করে? সে তো তোর মতো দুঃখী বেটিদের কথা শুনে তোদের সব দুঃখ দর্দ দূর করে দেয়। তার নাম কি জানিস? কি বটে? শয়তান, শয়তান, জিন, ইবলিস। তুই যা নামে ডাকবি ও তাই আছে। গতকাল স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় মায়ের কাছে অনেক বকা খেয়েছে টুকু, কিন্তু তবুও কি মনে করে আজ গুটি গুটি পায়ে আবার এসে হাজির হয়েছে সেই বুড়ো বটতলায়। আজও গতকালের মতো একই জায়গায় বসে আছে লোকটা। তাকে দেখে মনে হলো সে যেন টুকুর জন্যই অপেক্ষা করছিল, যেন সে জানতো টুপু আজ আবার আসবে। টুপুকে দেখে গতদিনের মতোই মুচকি হাসে লোকটা, বলে, আজ একজনের সাথে তোমার মোলাকাত করাবো। একটা নয়া দস্তের সাথে মোলাকাত করবে তো খোকে? বন্ধু? কে বন্ধু গো? টুপুর প্রশ্নের উত্তরে লোকটা এবারে মুখ দিয়ে আলতো করে একটা চুকচুক শব্দ করে, আর সাথে সাথে একটা ডাক শুনতে পায় টুপু। একটা বিড়াল, একটা ছোট্ট মিশমিশে কালো বিড়াল। লোকটার ডাক শুনে হঠাৎ করেই কোথা থেকে যেন এসে হাজির হয়েছে প্রাণীটা। অপলক দৃষ্টিতে এখন টুপুর দিকেই তাকিয়ে আছে সে। কাঁচের মতো চকচকে সবজে দুটো চোখ নিয়ে মিটমিট করে যেন ওকে জরিপ করে চলেছে প্রাণীটা। লোকটা বিড়ালটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে টুপুর দিকে ফিরে বলে, ওর নাম ভূতনাথ আছে, ভূতনাথ। ওর সাথে দোস্তি করবে তো খোকে? লোকটার কথা শেষ হতেই আবার ডেকে ওঠে বিড়ালটা। টুপুর মনে হয় বিড়ালটা নিজেও বলছে, আমার বন্ধু হবে। টুপুর কেন জানি না ছোট্ট প্রাণীটাকে ভীষণ পছন্দ হয়ে যায়। নিচু হয়ে প্রাণীটার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় টুপু। আরামে চোখ বন্ধ করে নাক দিয়ে ফুঁত ফুঁত করে একটা শব্দ করতে থাকে বিড়ালটা, যেন সে বোঝাতে চায় যে টুপুর আদরে সে ভারী খুশি হয়েছে। টুপুর থেকে আদর খাওয়া শেষ হলে বিড়ালটা একটা ছোট্ট লাফ দিয়ে লোকটার কোলে গিয়ে ওঠে। বেশ একটু গুটিসুটি হয়ে বসে লোকটার মুখের দিকে তাকিয়ে আদুরে গলায় বলে ওঠে। লোকটা পরম স্নেহে ওর মাথায় হাত বুলোতে বুলোতে জিজ্ঞাসা করে, ভোগ লেগেছে না রে? তারপর টুপুর দিকে তাকিয়ে বলে, ওর খুব ভোগ লেগেছে গো খোকে। ওরে একটু খাইয়ে এলে, লেকিন তুমি ওর খানা দেখে ভয় পেও না, কেমন? টুপু এইবার একটু অবাকই হয়। খামোকা একটা বিড়ালের খাবার দেখে ও ভয় পেতে যাবে কেন? কিন্তু একটু পরেই নিজের প্রশ্নের উত্তরটা পেয়ে যায় ও, কারণ ও চোখের সামনে যে দৃশ্যটা ফুটে উঠেছে সেটার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। লোকটা কথার ফাঁকে কখন যেন নিজের ওই জরাজীর্ণ থলেটা থেকে একটা খুর বের করে এনেছে। খুরের ধারালো ফলাটা দিয়ে নিজের বাঁ হাতটাকে বেশ কিছুটা চিরে ফেলেছে সে। সেখান থেকে এখন ফোঁটায় ফোঁটায় টাটকা ঘন লাল বর্ণের আঠালো একটা তরল চুইয়ে চুইয়ে পড়ছে, আর সেই তরলটাই চকচক করে পরম তৃপ্তিতে চিটে খাচ্ছে কুচকুচে কালো প্রাণীটা। তার সবচেয়ে চোখ দুটো এখন রঙিন কাঁচের বলের মতো মিটমিট করে চলছে। সেদিকে তাকিয়েই নিজের অজান্তেই একবার শিউরে ওঠে টুকু। অজানা একটা শীতল ভয়ের অনুভূতি যেন ওর বুকের ভেতরে আঁচড় কেটে যায়। চোখ মুখ দেখে ওর মনের ভাবটা সম্ভবত কিছুটা আন্দাজ করতে পারে লোকটা, আর সেটা লক্ষ্য করেই টুকুকে কিছুটা আশ্বস্ত করতে সে বলে ওঠে, ডরো মত খোকি। তোমার কাছে আর লুক ছাপা কিসের? सच बोले तो हमार खुद का ही पेट चले ना। ओके আর কি খিলাবো বলো? যখন যা পাই তাই খাই, ওকে উদি। এই বেচারা বেজুবান জানোয়ার আছে, লেকিন ও कुछ না বলতে পারলেও আমি ওর কথা বুঝে। আমি বুঝে ও একটু আঁশ ছাড়া খেতে পারে না। मगर मछली और दूसरा कुछ কিনে ওকে খিলানোর মতো বসা আমার লাই। ও আমার বেটার মতো আছে, ওরে ঠিকঠাক না খিলালে আমার দিলটা খুশ হয় না। ব্যাস ইসিলিয়ে আমি না থাকলে ওর যে কি হবে। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটা। সে আর কিছু বলে না।
তার গলাটা সামান্য আর্দ্র হয়ে ওঠে। কথা শেষ হতে এতক্ষণে লোকটার হাত দুটোর দিকে চোখ যায় টুকু। সদ্য কেটে যাওয়া জায়গাটা ছাড়াও শীর্ণকায় হাত দুটোতে আরো অসংখ্য কাটাকুটি চিহ্ন যেন চোখে পড়ে ওর। হঠাৎ করেই টুকুর মনে হয় সোনালি বিকেলটার গায়ে কেউ যেন একটা গুমোট মন খারাপি চাদর জড়িয়ে দিয়ে গেছে। অকারণেই মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে টুকু। ও একটু ইতস্তত করে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমাদের কষ্টের কথা সেই শয়তানকে বলো না কেন? তারে কইলে সে বুঝি কিছু কইরবে লাই? ওর কথায় লোকটার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি রেখা খেলে যায়। সামান্য রহস্য জড়ানো গলায় ফিসফিস করে বলে ওঠে লোকটা, তারে ডাকলে সে তোমার দুঃখ দর্দ দূর তো করে দিবে, লেকিন বদলে মে তোমাকেও কুছ না কিছু দিতে হবে। মনে করো না কেন খুকি, এখন আমি তাকেই না হয় দিচ্ছে। কথাটা বলতে বলতে এক মুহূর্তের জন্য লোকটার চোখ দুটো যেন দপ করে জ্বলে ওঠে। আইজগেও তুই স্কুল থেকে দেরি কইরা ফিরছস? তোরে না 1000 দিন কইছি বাপটা ঘরে একা রুগী মানুষ চলতে ফিরতে পারে লাই। ভালো মন্দ একখান কিছু হইয়া গেলে দেখনের কেটা আছে শুনি। রোজ রোজ স্কুল থেকে কনে যাস তুই? মাইয়া মানুষ বড় হইছিস বলি এখন এমনি ধিঙি বানা করন তোর সাজে। টুপু বাড়ি ফিরতেই ঝাঁঝিয়ে ওঠে সরলা। মায়ের মুখের ওপর কথা বলার সাহস তার কোনোদিনই নেই। মায়েরা আগে সে ভালোই জানে, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ স্কুল ব্যাগ রেখে কলতলায় হাত মুখ ধুতে চলে যায় টুপু। ওদিকে সরলাও কিসব যেন গজর গজর করে চলেছে। তারপর টুপুর বাবা অবিনাশের আবার হাঁফের টান উঠেছে। এক নাগারে কেসে চলেছে লোকটা। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে টুপু। বাপটা মনে হয় আর বেশি দিন নাই। চোখে মুখে ঠান্ডা জলে ঝাপটা দিতে মনটা একটু হালকা লাগেও। বিকেল গড়িয়ে এখন একটু একটু করে সন্ধ্যা নামতে চলেছে। হাত মুখ ধুয়ে কলতলা থেকে ফিরেই আসতে যাচ্ছিল টুপু। হঠাৎ বেড়ার ধারের ঝোপটার দিকে চোখ যায় ও। এক মুহূর্তের জন্য ওর মনে হয় একজোড়া জ্বলন্ত সবজির চোখ চকিতে ঝোপের আড়ালে যেন সরে গেল। ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখা একটা দৃশ্য ওর আবার মনে পড়ে যায়। একটা শীর্ণকায় খয়াটে হাত। হাতটার কবজির কাছ থেকে ফোঁটায় ফোঁটায় একটা ঘন লালচে তরল গড়িয়ে পড়ছে। আর সেই তরলটাই পরম তৃপ্তিতে চেটে চেটে খাচ্ছে কুচকুচে কালো লোমে ঢাকা একটা ছোট্ট শরীর। তার চোখের সবুজ তারা দুটো মিটমিট করে জ্বলছে। এই কদিনে ভূতনাথের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে টুকুর। মায়ের বকুনি খাওয়ার ভয় থাকা সত্ত্বেও রোজ একবার এই বুড়ো বটতলায় না গেলে মনটা ঠিক ভালো লাগে না। আজও অন্যান্য দিনের মতোই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওখানে গিয়েছিল টুকু। কিন্তু যে কারণেই হোক লোকটা আজ আসেনি। এমনটা তো কোনোদিন হয় না। লোকটাকে না দেখতে পেয়ে মনে মনে একটু অবাকই হয় টুকু। তাছাড়া ভূতনাথের সাথে দেখা না হওয়ায় মনটা একটু খারাপই লাগে ওর। গুটি গুটি পায়ে বাড়ির দিকেই ফিরছিল টুকু। বটতলা ছেড়ে কিছুটা যেতেই তেমাথার মোড়টার সামনে গিয়ে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়েও। সামনে রাস্তাটায় অনেকগুলো লোকের জটলা জমেছে। কি একটা ব্যাপার নিয়ে যেন উত্তেজিত স্বরে গুনগুন করছে সবাই। ভিড়টা দেখে কেমন যেন চাপা কৌতূহল হয় টুকু। কি মনে হতে পায়ে পায়ে জটলাটার দিকে এগিয়ে যায় ও। কয়েক পা যেতেই ভিড়ের মাঝের দৃশ্যটা ওর চোখে পড়ে। সেখানে এখন একটা লোক পড়ে আছে। উস্কো খুস্কো শীর্ণকায় দীর্ঘ চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল, পরনে একটা ঢিলাঢালা কালো আলখাল্লা। লোকটার মাথার একটা পাশ একেবারে থেঁতলে গেছে। হাঁ হয়ে যাওয়া খুলিটার চারপাশে চাপ চাপ কালচে রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। পরনের কালো আলখাল্লাটা রক্ত আর ধুলোয় মাখামাখি হয়ে গেছে একেবারে।
একটু দূরেই ছিটকে পড়ে আছে একটা শত তাপ্পি দেওয়া ছেঁড়া ফাটা পুটুলি। নিশ্চল দেহটাকে ঘিরে কয়েকটা পুরুষ্ট মাছি আনাগোনা করতে শুরু করেছে। ভিড়ের মধ্যে থেকে কতগুলো টুকরো টুকরো শব্দ ভেসে আসে। এদিক ওদিক থেকে দু একটা চাপা দীর্ঘশ্বাস আর হাউতাসের শব্দ ভেসে আসে, কিন্তু সেসবের কিছুই টুপুর কানে যেন পৌঁছয় না। ওর মনে হয় বহুদূর থেকে কেউ যেন বলছে, ওরে ঠিকভাবে না খিলালে আমার দিলটা যে খোশ হয় না খোকি, ব্যাস ইসিলিয়ে আমি না থাকলে ওর যে কি হবে। রক্তে ভেজা নিষ্প্রাণ দেহটার দিকে স্থির অপলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে টুকু, কিন্তু ওর চোখ জোড়া যেন ওই নিষ্প্রাণ দলা পাকানো দেহটাকে অতিক্রম করে একটা অন্য কিছুকে খুঁজে চলে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর যেন মনে হয় সবার অলক্ষ্যে একজোড়া সবুজ চোখ জলজলে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে ওই বিকৃত রক্তাক্ত শরীরটার দিকে। ভিড়টা একটু সরে গেলেই নিজের গোপন অন্তরাল ছেড়ে বেরিয়ে আসবে সে, হয়তোবা রক্ত ভেজা শরীরটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকবে, আর তারপরেই নিজের সহজাত প্রবৃত্তি আর অভ্যেসের বশে এক পা করে এগিয়ে যাবে সামনের দিকে। জমাট বেঁধে শুকিয়ে থাকা কালচে বর্ণের কষাটে পদার্থটাকে পরম তৃপ্তিতে চেটে চেটে খাবে। দিন কয়েক হলো টুপুদের স্কুলে গরমে ছুটি পড়েছে। খুলবে সেই 1 মাস পর। স্কুল ছুটি পড়াতে একদিক থেকে অবশ্য টুপুর ভালোই হয়েছে। সেদিনের ওই ঘটনাটার পর থেকে 3 মাথার মোড়টা আর বটতলা পেরিয়ে স্কুল যেতে একটুও ইচ্ছে করতো না ওর। বুড়ো বটতলার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হতো কেউ যেন ওকে ডাকছে। ভূতনাথের জন্য মনটা খুব খারাপ লাগে টুপুর। ভূতনাথকে নিজের সাধ্যমতো অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছে ও, কিন্তু সে যে কোথায় আছে কে জানে। সেদিনের পর থেকে ওকে আর কোথাও দেখতে পায়নি টুপু। সরলা সকাল সকাল কাজে বেরিয়ে যায়, বাড়ি আসতে আসতে সেই সন্ধে। টুপুর স্কুল ছুটি থাকাতে ঘরে টুকিটাকি কাজকর্ম আর বাবাকে দেখাশোনার কাজটা এখন ওই করে। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাবাকে কবিরাজ দাদুর দেওয়া ওষুধটা খাইয়ে ঘরের দাওয়াতে পা ছড়িয়ে চুপচাপ উদাস চোখে দূরের বেড়াটার দিকে তাকিয়েছিল টুকু। আজ সকাল থেকেই মনটা এক ফোঁটাও ভালো নেই ওর। বাড়ি থাকলে বেশিরভাগ সময়টা ঘরের কাজকর্ম করে নিজের মতোই একা একা কাটে ওর। তবে মাঝে মধ্যে কখনো কখনো ওই বড় রাস্তার পাশে মিষ্টুদের বাড়িতে খেলতে যায় ও। আজও তেমনি খেলতে গিয়েছিল। মিষ্টু প্রায় টুপুরি সমবয়সী, ওরা একই ক্লাসে পড়ে। মিষ্টুর বাবা এই গ্রামেরই স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। বছরখানেক হলো এখানে ভাড়া এসেছে ওরা। মিষ্টু মেয়েটা এমনিতে ভালোই, টুপুর সাথে বেশ ভালো বন্ধুত্ব করে নিয়েছে। তবে মিষ্টুর মা অর্পণা কাকিমা টুপুকে বিশেষ পছন্দ করেন না, সেটা টুপু আগেও কয়েকবার টের পেয়েছে। কিন্তু আজ সকালে যেটা হলো তার বিন্দু বিসর্গ কিছুই মাথায় ঢোকেনি ওর। অন্যান্য দিনের মতোই মিষ্টুর সাথে পুতুল পুতুল খেলছিল টুপু। তবে আজকের খেলাটায় একটা বিশেষত্ব ছিল। মিষ্টুর পুতুলের সাথে টুপুর পুতুলের বিয়ে ছিল আজ। সেই পুতুল বিয়ে নিয়ে খেলতে খেলতেই মিষ্টুকে বলেছিল টুপু, তোর বাড়ির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আজ, কত কাজ বলতো আমাদের। মিষ্টু কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু ওর কিছু বলার আগে টুপুর কথাটা কিভাবে যেন অর্পণা কাকিমার কানে যায়। কাকিমা সম্ভবত কোথাও একটা বেরোচ্ছিলেন, কিন্তু টুপুর কথা শুনে দাঁড়িয়ে যান মহিলা। তারপর টুপুর কিছু বুঝে ওঠার আগেই এক ছোঁয়ে ওর হাত থেকে ওর পুতুলটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন বাইরের উঠোনে। পর মুহূর্তেই টুপুর ফ্যাল ফেলে মুখটার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে ওঠেন তিনি। বলি শক্ত কম নয়, এইটুকু বয়স তার মধ্যেই পেটে পেটে এত। টুপু অবাক হয়ে তাকিয়েছিল অর্পণা কাকিমার মুখের দিকে। ও বুঝতেই পারছিল না ওর অপরাধটা ঠিক কি। আহা হা হা, ভাবখানা দেখো একবার, নেকা ষষ্ঠী আমার।
মুখ দেখে মনে হবে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আবাগির মেয়ের শখ কত, বলে কিনা এ বাড়ির ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে দেবে। কি ভেবেছিস কিছু বুঝি না আমি না? দোতলায় রনিটা থাকে, শকুনির নজর গেছে সেদিকে, আর সেই জন্যই তো খেলার নাম করে এত ঘন ঘন আসা যাওয়া আর এত ছোকছোকানি। তোদের মতো ছোট লোকদের না আমার ভালো মতো চেনা আছে। হ্যাঁ, যা যা এখনই যা, দূর হয়ে যা। আর যেন কোনোদিন এ বাড়ির ত্রিসীমানায় না অব্দি দেখি আমি তোকে, কথাটা যেন মনে থাকে। টুপু আর একটা কথাও বলেনি। উঠোন থেকে নিজের পুতুলটা কুড়িয়ে নিয়ে চুপচাপ বাড়ি চলে এসেছিল ও। সকালের কথাগুলো আবার মনে পড়তেই মনটা ভারী হয়ে ওঠে টুপু। অন্যমনস্ক হয়ে এসব কথাই ভাবছিল। হঠাৎ একটা ডাকে চমক ভাঙে ওর। আপাদ মস্তক কুচকুচে কালো লোমে ঢাকা প্রাণীটা ওর চকচকে সবচেয়ে চোখ দুটো মেলে স্থির দৃষ্টিতে এখন টুপুর দিকেই তাকিয়ে আছে, যেন ওকে কিছু বলতে চায় সে। টুপু ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আরামে নাক দিয়ে ফোঁত ফোঁত করে একটা শব্দ করে প্রাণীটা। টুপু আদর থামাতেই গা হাত পা ঝেড়ে উঠে দাঁড়ায় সে। এক লাফে উঠোনে গিয়ে পড়ে। তারপর টুপুর দিকে তাকিয়ে আদুরে গলায় ফের ডেকে ওঠে, ভূতনাথ, তুই কোথায় ছিলি রে? তোর কত খোঁজ করছি। টুপুর মনে হয় বিড়ালটা যেন ওকেই ডাকছে, যেন টুপুকে সাথে করে কোথাও একটা নিয়ে যেতে চায় সে। টুপুরও মনে মনে বেশ কৌতূহল হয়। তাছাড়া একা একা ঘরে বসে থাকতেও ভালো লাগছিল না ওর। কি মনে হতে উঠে দাঁড়ায় টুপু, ঘরের ভেতরটা একবার উকি দিয়ে দেখে নেয়। না, বাবা এখনো ঘুমোচ্ছে। আলতো করে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে ও। ভূতনাথ এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, যেন টুপুর জন্যই অপেক্ষা করছিল সে। টুপু ওর দিকে তাকিয়ে একগাল হেসে বলল, চল, কই যাবি চল। বিড়ালটা যেন টুপুর কথাটা বুঝতে পারে। মুখ দিয়ে ম্যাও একটা শব্দ করে চলতে শুরু করে সে। টুপুও ওর পেছন পেছন হাঁটতে থাকে। কিছুটা যেতেই রাস্তাটা চিনতে পারে টুপু। টুপুদের বাড়ির পিছনের দিকে এই রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে সোজা ওই বুড়ো বটতলায় গিয়ে উঠেছে। ভূতনাথ জঙ্গল পেরিয়ে দৃপ্ত ভঙ্গিতে এই সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু জঙ্গলে ঢুকতেই টুপুর গাটা কেমন যেন ছমছম করে ওঠে। গ্রামের লোকে বলা বলি করে এই জঙ্গলটা নাকি ভালো নয়, তার উপরে একটু একটু করে বেলাও পড়ে আসছে। টুপু এবারে একটু ভয়ে ভয়ে ভূতনাথের নাম ধরে ডাক দেয়, ভূতনাথ, এই ভূতনাথ, দাঁড়া দাঁড়া বলছি। আরে আরে কই যাস তুই? টুপু একটু দোনামোনা করে আবার সামনের দিকে পা বাড়ায়। জঙ্গলের এদিকটায় আগে কখনো আসা হয়নি ওর। ও তাই অবাক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল, হয়তোবা ভয়ও লাগছিল কিছুটা। আরো বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎই একটা বিশালাকার জরাজীর্ণ বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বিড়ালটা। টুপু বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। জঙ্গলের ভেতর এই বাড়িটার কথা ও আগেও শুনেছে। সবাই বলে বহু বছর আগে এই বাড়িটা নাকি কোনো এক নীল সাহেবের কুঠি ছিল। তবে এসব দেখে এখন কিছুই বোঝার উপায় নেই। বিড়ালটা বাড়িটার সামনে গিয়ে ডাকতে শুরু করেছে। এতক্ষণ অবাক হয়ে বাড়িটার দিকেই তাকিয়েছিল টুকু। এত বড় পুরনো বাড়ি ও আগে কখনো দেখেনি। বিড়ালটার ডাকে চমক ভাঙে টুকু। বিড়ালটা ওর দিকেই তাকিয়ে আছে এখন। কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থাকার পর একসময় বাড়িটার ভেতরে ঢুকে যায় বিড়ালটা। টুপুও একটু ইতস্তত করে পিছু নেয় ওর। এককালে শখের বাগান, বড় লোহার গেট, উঁচু পাঁচিল সবকিছু থাকলেও আজ আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। এখন আর এটাকে বাড়ি না বলে ধ্বংসস্তূপ বলাই ভালো। জায়গায় জায়গায় ভাঙা ইট কাঠের স্তূপ,
মাকড়সার জাল, পায়রার পালক আর ছুঁচো ইঁদুরের মল পড়ে রয়েছে। চারিদিক থেকে বিশ্রী একটা দম বন্ধকর ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগছে। সমস্ত জায়গাটা কেমন যেন ভিজে স্যাঁতস্যাঁতে গুমোট অন্ধকারে ঢাকা। বিড়ালটা বাড়িটার কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা সামনের দিকে এগিয়ে যায়। তারপর ডান দিকের একটা ঘরে গিয়ে ঢোকে। এই ঘরটার অবস্থা অন্যান্য ঘরগুলোর তুলনায় একটু ভালো, ভাঙাচোরা হলেও কিছুটা পরিষ্কার। দেখে মনে হয় এই ঘরে কেউ থাকতো। বিড়ালটা ঘরটায় ঢুকেই সতর্ক দৃষ্টিতে চারদিকটা একবার ভালো করে দেখে নেয়। হাবভাব দেখে টুপুর মনে হয় এই জায়গাটা যেন ভূতনাথের পূর্ব পরিচিত। বিড়ালটার দিকেই তাকিয়েছিল টুপু। ঠিক তখনই ঘরটার একটা দেওয়ালের দিকে চোখ যায় ওর। সেখানে একটা পেরেকের মধ্যে কালো একটা আলখাল্লা ঝুলছে। পোশাকটা কেমন যেন চেনা চেনা মনে হয় টুপুর। ও দেওয়ালটার দিকে দুপা এগিয়ে যায়, ভালো করে লক্ষ্য করে পোশাকটা। আর সেটা লক্ষ্য করতেই কালো পোশাকটার বেশ কয়েক জায়গায় কতগুলো লাল ছোপ ছোপ ওর চোখে পড়ে। ছোপ ছোপ দাগগুলো যে কিসের সেটা বোঝার জন্যই আলখাল্লাটাকে ছুঁয়ে দেখতে যাচ্ছিল টুকু। কিন্তু তার আগেই একটা শব্দ কানে আসে ওর। মনে হয় অনেক দূর থেকে কেউ যেন ওর নাম ধরে ডাকছে। ওর মায়ের গলা না? কিন্তু সেটা কি করে সম্ভব? ও তো বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। এখানে এত দূর থেকে মায়ের গলা কি করে শোনা যাবে? মায়ের কথা মনে পড়তেই খেয়াল হয় টুকু। বাইরে একটু একটু করে বিকেল গড়িয়ে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করেছে। আর বেশি দেরি করা যাবে না, বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি ঘরটা থেকে বেরিয়ে জঙ্গলের পথ দিয়ে দ্রুত বাড়ির দিকে পা চালায় টুকু। বলি তোর কি কোনোদিনও কোনো আক্কেল জ্ঞান হবে লাই? রুগী বাঘটারে একা ফেলা ঘর দোর সাইরা এই ভর সন্ধেবেলা কই বইরাছিলিস? এই কখন থেকে ডাকতেছি তোরে, ছিলিস কই? টুপুকে বাড়ি ঢুকতে দেখেই ঝাঁঝিয়ে ওঠে সরলা। টুপু কোনো উত্তর দেয় না। ওকে চুপ করে বসে থাকতে দেখে সরলা আবারও বলে ওঠে, এই ভর সন্ধেবেলা এমনি টই টই কইরা ঘুইরা বেড়াস লাই? কিছু এখন বিপদ আপদ হতি কতক্ষণ? তাছাড়া ওই পেছনের জঙ্গলটা বড় খারাপ জায়গা, ওখানে বেশি ঘুরঘুর করিস নি। সরলা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ দরজার দিক থেকে নরম গলায় একটা ডাক ভেসে এলো। টুপুর পেছন পেছন ভূতনাথও কিভাবে যেন বাড়িতে এসে হাজির হয়েছে। সরলা চোখে পড়ে প্রাণীটাকে, মনে মনে প্রমাদ গুনে টুপু। এস, এই ধুমসি কেলে বেড়ালটারে আবার কই থেকে জোটালি? এমনি ঘর দুয়ারের এই হাঁড়ির দশা, তার উপর ভর সন্ধেবেলায় কেলে বেড়াল। দূর কর, দূর কর, শিগগির দূর কর, কইতাছি আপত্তারে দূর কর। এই যা যা। টুপুর কিছু বলার আগেই সরলা রেড়ে করে তেড়ে যায় দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রাণীটার দিকে। বিড়ালটা টুপুর দিকে তাকিয়ে একবার ডাক ছেড়ে লাফ দিয়ে বাইরের অন্ধকারে পরে মিলিয়ে যায় আবার। ভূতনাথকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দেওয়ায় মনে মনে বেশ খানিকটা খারাপই লাগে টুপুর। কিন্তু মায়ের ওপর তো আর কথা বলার সাহস নেই ওর, তাই অগত্যা চুপ করেই থাকে। রাতের খাওয়া দাওয়া সেরে মেঝেতে পাতা বিছানায় এসে শুয়ে পড়েছিল টুপু। সরলা সে ভোরে ওঠে, সারাদিন কাজকর্ম করে, তাই বিছানায় শুতেই চোখে ঘুম জড়িয়ে আসে তার। টুপুও অন্যান্য দিন শোয়ার একটু পরেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজ যে কোনো কারণেই হোক কিছুতেই ঘুম আসছে না ওর। গরমকাল, তাই মাথার কাছের একটা জানলার পাল্লা রাতে খোলাই থাকে। সেই জানলার গড়াদের ফাঁক গলে হালকা জ্যোৎস্না এসে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। সেই দিকে একদৃষ্টে তাকিয়েছিল টুকু। হঠাৎ জানলার কাছ থেকে খুট করে কিসের একটা শব্দ ভেসে আসতে চমকে সেদিকে ফিরে তাকায় ও। আর তাকাতেই ওর ঠোঁটে একটা মিষ্টি হাসি খেলে যায়। জানলার গড়াদের ওপাশ থেকে একজোড়া সবুজ চোখ ওর দিকেই তাকিয়ে আছে এখন।
ওর কালো মসৃণ লোমে ঢাকা শরীরটার ওপর চাঁদের আলো এসে পড়েছে। ভূতনাথ, তুই কখন এলি? ফিসফিস করে কথাটা বলেই চুপি সারে বিছানা ছেড়ে জানলাটার দিকে এগিয়ে যায় টুকু। বিড়ালটা একইভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ওকে দেখে কেমন যেন মায়া হয় টুকু। প্রাণীটা সম্ভবত খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো তেমন কিছুই নেই, কি দেবে ওকে? হঠাৎ সেদিন বটতলায় দেখা দৃশ্যটা মনে পড়ে যায় ওর। মনে হয় একটা ক্লান্ত কণ্ঠ যেন দীর্ঘশ্বাস ফেলে বলছে, ওরে ঠিকভাবে না খিলালে আমার দিলটা যে খুশ হয় না খোকি, ব্যাস ইসিলিয়ে আমি না থাকলে ওর যে কি হবে। মুহূর্তের মধ্যে হঠাৎ টুপুর ভেতর কি যেন একটা পরিবর্তন ঘটে। বিড়ালটা এখনো একইভাবে তাকিয়ে আছে, যেন কিছুর জন্য একটা অপেক্ষা করছে। টুপু জানলা ছেড়ে ঘরের একপাশের একটা কুলুঙ্গির দিকে এগিয়ে যায়। পর মুহূর্তেই কিছু একটা জিনিস নিয়ে আবার জানলার কাছে ফিরে আসে ও। ওর হাতে এখন পিতলের একটা ছুরি ঝকঝক করছে। মুখটা কেমন যেন ভাবলেশীন দেখাচ্ছে। পায়ে পায়ে জানলার খুব কাছে এগিয়ে যায় টুকু। আর তারপরেই বিন্দুমাত্র কোনো চিন্তা না করে নিজের হাতটা ছুরির ধারালো ফলাটা দিয়ে চিরে দেয় ও। ওর হাত বেয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে পড়ে। নিজের রক্তমাখা হাতটার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে টুকু। তারপর জানলার গড়াদের ফাঁক দিয়ে বের করে দেয় হাতটাকে। সেখান থেকে ফোঁটায় ফোঁটায় ঘন লাল রক্তের ধারা চুইয়ে পড়ছে। জানলার গড়াদের বাইরে এতক্ষণ ধরে প্রতীক্ষারত প্রাণীটার চোখ দুটো এইবারে চকচক করে ওঠে। পরম তৃপ্তিতে টুপুর হাত থেকে ঝরে পড়া রক্তের লবণাক্ত ফোঁটাগুলো চাটতে শুরু করেছে সে। টুপু সাধারণত কাটাছেঁড়া সহ্য করতে পারে না, একটু ছড়ে গেলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। অথচ আজ মুখ থেকে একটাও শব্দ বেরোয় না ও। স্থির অপলক দৃষ্টিতে বিড়ালটার দিকে তাকিয়ে থাকে টুকু। এক মনে রক্তের ফোঁটাগুলো চেটে চলেছে প্রাণীটা। চাঁদের আলোয় ও সবুজ চোখ দুটো জল করছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে টুপুর ঠোঁটে ধীরে ধীরে আলতো একটা হাসি রেখা ফুটে ওঠে। এটা যে ওকে করতেই হতো। প্রাণীটার যে ভীষণ তেষ্টা পেয়েছে, বড় ভীষণ তেষ্টা। আজও গতকালের মতোই একা একা দাওয়াতে বসেছিল টুকু। মনে মনে কারোর একটা আশার প্রতীক্ষা করছিল। হঠাৎ ঘরের ভেতর থেকে বাবার কাশির শব্দ ভেসে আসতে তাড়াতাড়ি ভেতরে ছুটে যায় ও। আজ সকাল থেকে টুপুর বাবার শরীরটা খুব একটা ভালো নেই। বারে বারে কাশির দমক আর হাঁফের টান উঠছে। দুপুরেও তেমন কিছু খেতে পারেনি। এখন ঘুম ভেঙেছে দেখে টুপু রান্নাঘরে ঢাকা দেওয়া দুধের পাত্রটা থেকে একটু দুধ গরম করে বাবার জন্য নিয়ে আসে। ততক্ষণে ওর বাবাও বিছানার ওপরে উঠে বসেছেন। টুপু দুধের গ্লাসটা হাতে করে পায়ে পায়ে বাবার দিকে এগিয়ে যায়। গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই দুধটুকু খাইলালন। টুপুর কথা শেষ হওয়া মাত্রই ওর হাত থেকে দুধের গ্লাসটা প্রায় ছোঁ মেরে কেড়ে নেয় অবিনাশ। পর মুহূর্তেই মেঝেতে আছড়ে ফেলে সেটাকে। ঠং ঠং শব্দ করে ছিটকে পড়ে গ্লাসটা। সাথে সাথেই টুপুর গালে সপাটে একটা চড় নেমে আসে। হাঁপ ধরা গলায় তিরিক্ষি মেজাজ নিয়ে মেয়েকে খিঁচিয়ে ওঠে অবিনাশ। দুধ নিয়ে আইছে, দেখতেছিস না হাফের টানে পরানটা হাঁকপাক করতেছে। শান্তিতে শান্তিতে একটা মানুষ একটুখানি যা জিরাইবে। হারামজাদি মাইয়া জ্বালায় হেই উপায় নাই। হ্যাঁ, কথাগুলো বলেই আবার কাস্তে কাস্তে বিছানায় শুয়ে পড়ে সে। টুপুর মুখ দিয়ে একটা শব্দও বেরোয় না। চোখের কোল বেয়ে নীরবে দুফোঁটা জল গড়িয়ে পড়ে শুধু। হঠাৎ করেই বুড়ো বটতলার সেই মাদারির খেলা দেখানো লোকটার কথা মনে পড়ে যায় ও। আচ্ছা,
সেই যে ফরিস্তা, জিন, শয়তান না ইবলিশ কি যেন নাম, সে কি সত্যি সব দুঃখ দূর করে দেয়? কথাটা মাথায় আসতেই আরও একটা বিষয় মনে পড়ে যায় টুকুর। হঠাৎই চোখ মুখ শক্ত হয়ে ওঠে টুকুর। নিজের মনেই প্রতিজ্ঞা করে ও, রোজ রোজ এত কষ্ট, এত দুঃখ আর ভালো লাগে না। মায়ের কথা মতো ঠাকুরকে অনেক ডেকেছে, ঠাকুর তো শোনেনি। এবার না হয় সেই শয়তানকে ডাকবেও, আর তার জন্য যা করতে হয় তাই নয় করবে। এসব ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল টুকু। হঠাৎ একটা চকচক শব্দে ওর চমক ভাঙে। ঘরের সারা মেঝে জুড়ে দুধ ছড়িয়ে পড়েছিল। সেটাই চেটে চেটে খাচ্ছে কুচকুচে কালো লোমে ঢাকা একটা ছোট্ট প্রাণী। সেদিকে চোখ পড়তেই টুপুর মনের একটু আগের বিষাদ ভাবটা কিছুটা কেটে যায়। ও মা, ভূতনাথ কখন আইলি রে? বিড়ালটা ওর কথার উত্তরে একবার ডেকে ওঠে। এতক্ষণে মেঝেতে পড়ে থাকা দুধটা চেটে চেটে প্রায় পুরোটাই পরিষ্কার করে ফেলেছে প্রাণীটা। এবারে সে একটু শরীরটাকে ঝাঁকিয়ে টান টান করে উঠে দাঁড়ায়। তারপর দরজার কাছে গিয়ে টুপুর দিকে তাকিয়ে ডেকে ওঠে। তার ভাব দেখে মনে হয় সে আজও টুপুকে কোথাও একটা নিয়ে যেতে চায়। টুপুও সম্ভবত বুঝতে পারে ব্যাপারটা। ঘরের দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে গতকালের মতোই ভূতনাথের পেছন পেছন চলতে থাকে টুপু। ওই বাড়িটা, ওই জঙ্গলটা, ওখানটায় কিছু একটা অদ্ভুত মায়া আছে। জায়গাটা ছেড়ে কিছুতেই আসতে ইচ্ছে করে না টুকুর। মাথার ভেতরে কেমন যেন একটা ঘোরের মতো লাগে। আজও গতকালের মতো বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে ওর। সরলা যথারীতি মেয়ের কাণ্ডজ্ঞানহীনতায় আবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তোরে আর কতবার কইতে হবে, ঘর দুয়ার ফেইলা রুগী মানুষটারে ফেইলা ভর সন্ধ্যেবেলা এমন কইরা ঘুইরা বেরসনি। কে শুনে কার কথা? ওরে বারডার এখন ভালো মন্দ কিছু হইয়া গেলে কে দেখবে? টুকু আজও চুপচাপ দাঁড়িয়ে মায়ের বকুনি শুনছিল। ওর মাথার ভেতরে এখনো সে একটা অদ্ভুত ঘোর লেগে রয়েছে। শেষ কথাগুলো কানে যেতে কেমন যেন বিরক্ত লাগে ওর। প্রত্যেকটা দিনে একই কথা। ভালো মন্দ হইয়াই যাক, তাইলে বাপু বাসার আমরা। বিড়বিড় করে আপন মনেই কথাগুলো উচ্চারণ করে টুকু। কি বিড়বিড় করতাছস? মায়ের কথায় হুঁশ ফেরে টুকু। নিজের ভাবনায় নিজেই চমকে ওঠেও। এসব কি ভাবছিল ও? এমনটা তো আগে কখনো মনে হয়নি। আর কথা বাড়ায় না টুকু। হাতে মুখে জল দেওয়ার জন্য কলতলার দিকে পা বাড়ায় সে। সবে মুখে ঠান্ডা একটু জলের ঝাপটা দিয়েছিল টুকু, আর ঠিক তখনই ঘরের ভেতর থেকে মায়ের আর্তনাদ কানে যায় ও। ও মা গো, কি সব বলাস হইল আমার! ওগো ওগো, তুই এমনি করতেছ কেন? কি হইল তোমার? কথা কইতেছ না কেন? কি গো? ওরে ও টুপুর, সে কি দেখা যা তোর বাপ কেমন জানি করতেছে। আমার কি হইল গো? মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি কলপার থেকে এক দৌড়ে ঘরে চলে আসে টুকু। আর ঘরে ঢুকতেই থমকে দাঁড়িয়ে পড়ে ও। ওর বাবার দেহটা এখন বিছানার উপর স্থির হয়ে শুয়ে আছে। ঠোঁটের কষ বেয়ে লালা নেমে এসেছে। খোলা চোখ দুটো শূন্য দৃষ্টিতে টিনের ছাউনিটির দিকে তাকিয়ে আছে। বেশ বোঝা যায় দেহে প্রাণের লেশ মাত্র অবশিষ্ট নেই আর। সরলা ডুবরে ডুবরে কেঁদে চলেছে। অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে টুকু। ওর মাথার ভেতর সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু আগে নিজের ভাবা কথাগুলোই মনে পড়ে যায় ওর। কাল সারা রাতটা একটা ঘোরের মধ্যে দিয়ে কেটেছে। ঘরের এক কোণের দেওয়ালে
হেলান দিয়ে পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল টুপু। অন্যদিকে সারা রাত ধরে স্বামীর মৃতদেহ আগলে উন্মাদের মতো বিলাপ করে গেছে সরলা। কিন্তু বাস্তব হয়তো শোকের থেকেও বেশি শক্তিশালী। দরিদ্রের কপালে শোক আঁকলে বেশিক্ষণ বসে থাকাও সাজে না বোধ হয়। তাই বেলা একটু পড়তেই ধীরে ধীরে সম্বিত ফেরে সরলার। না, এখন তার দুর্বল হওয়ার সময় নয়। আঁচলের খুঁটে চোখের জল মুছে ইশারায় মেয়েকে কাছে ডাকে সরলা। জড়ানো গলায় বলে, যা বড় রাস্তার মোড়ের হারান মুদির দোকান থেকে 200টা টাকা আমার নাম কইরা চাইয়ান। কইবি আমার বাপটা কাল রাতে। আর কিছু বলতে পারে না সরলা। কান্নার দমকে তার গলা বুঝে আসে। মাথা নিচু করে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে টুকু। তারপর ছুটতে ছুটতে সোজা চলে যায় বড় রাস্তার মোড়ে। হারান মুদি সবে দোকানপাট সাজিয়ে বসেছে। দু একজন খদ্দেরও দাঁড়িয়ে আছে দোকানে। সেখানে গিয়ে টাকা চাইতে কেমন যেন একটা সংকোচ লাগে টুকু, কিন্তু কোনো উপায়ও তো নেই। ব্যবস্থা তো কিছু একটা করতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও পায়ে পায়ে দোকানটার সামনে গিয়ে দাঁড়ায় টুকু। খদ্দেরকে মাল দেওয়ার ফাঁকে আর চোখে একবার ওর দিকে তাকায় হারান। জিজ্ঞেস করে, এই কিরে, কি চাই এখানে? মা আপনার কাছে পাঠাইলো। আসলে কাল রাতের বেলা বাপটা হঠাৎ। টুপুর গলা বুঝে আসে। তা বাপ পটল তুলছে নাকি? অসহায়ের মতো মাথা নাড়ে টুকু। আহা, তা বাপ মরছে তো এখানে কেন আইসি? যা নিয়ে যা, পুরাই দে, যা। হারানের গলায় একটু বিরক্তির সুর ফুটে ওঠে। টুপু একটু আমতা আমতা করে বলে ওঠে, টুপু আর কি বা বলবে, কি বা বলতে পারে সে। ধীর পায়ে অন্যমনস্ক ভাবে দোকান থেকে বেরিয়ে আসে ছোট্ট মেয়েটা। এরপর কি করবে না করবে সেটাই চিন্তা করছিল টুকু। হঠাৎ পেছন থেকে একটা পুরুষ কণ্ঠের ডাকে চমকে ফিরে তাকায়ও। কিরে টুপু, কি হয়েছে? এখানে এমন শুকনা মুখে দাঁড়ায় আসোস কেন? তপনদা, হারান মুদির ছেলে। কখন যেন টুপুর পেছনে এসে দাঁড়িয়েছে। টুপু কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওকে বাধা দিয়ে তপন বলে ওঠে, অবিনাশ খুড়ো কাল রেতে মরেছে নাকি? তুই দোকানে কইতেছিলি, ওইন থেকেই শুনলাম। আমার বাপরে তো চিনিস, হার কেপন লোক, কাউরে 5টি পয়সা ঠেকায় না। ওর কাছে টাকা চাওয়ানোর কি দরকার তোর? তোর যা লাগবে তুই আমারে আয়সা কইবি। কত টাকা লাগবে? একে মা কইছে 200 টাকা হইলেই হয়ে যাবে। ক্ষীণ কণ্ঠে উত্তর দেয় টুকু। 200 টাকা? মাত্র 200 টাকায় কি হইবে? তুই বরং এক কাজ কর, এই 500 টাকা রাখ। টুকু কি বলবে ঠিক ভেবে পায় না। একটু থেমে বলে, একে এত টাকা লাগবো নি? এত টাকা মা শোধ করতে পারবে লাই? তপনের ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। সে প্রায় জোর করেই টুপুর হাতে টাকাটা গুজে দিয়ে মৃদু ফিসফিসে স্বরে বলে, তরে এই টাকা শোধ করতে কে কইছে শুনি? তাছাড়া টাকা যে শুধু টাকা দিয়েই শোধ করন যায় এমন তো কোনো কথা নাই। তুই চাইলে অন্যভাবে। কথাটা বলতে বলতেই আচমকা টুপুর হাতটা শক্ত করে চেপে ধরে তপন। ওর শরীরের বেশ কিছুটা কাছাকাছি এগিয়ে আসে লোকটা। জ্বর তার উগ্র গন্ধে গা গুলিয়ে আসে টুপুর। তপনের কুতকুতে দুটো চোখের লোভাতুর দৃষ্টি ওর ছোট্ট শরীরটাকে আপাদ মস্তক লেহন করে নেয়। ও লোকটার হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। নিজের অজান্তেই হয়তোবা নারী মনের সহজাত প্রবৃত্তি বশতই গাটা ঘিন ঘিন করে ওঠে টুকুর।
মাথার ভেতরে হঠাৎ করেই যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ওর। মনে হয় এই মুহূর্তে যদি এক ধাক্কায় লোকটাকে ছিটকে ফেলে দিতে পারত, চিরে ফালা ফালা করে দিতে পারত ওর সারা শরীর, টেনে উপড়ে আনতে পারত ওর লকলকে নোংরা লোভাতুর চোখ দুটো। সমস্ত রাস্তা জুড়ে ছড়িয়ে থাকতো ঘন লালচে চটচটে একটা তরল। দৃশ্যটা কল্পনা করতে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগে টুকুর। কষাটে লবণাক্ত একটা গন্ধের প্রতীক্ষায় যেন ছটফট করে ওঠে ওর মন। ঠিক তখনই ঘটে যায় ঘটনাটা। মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যবধান, আর তার মধ্যে যেন উলট পালট হয়ে যায় সবকিছু। হঠাৎ কোথা থেকে তীরের মতো দ্রুত গতিতে কুচকুচে কালো কি একটা জিনিস ঝাঁপিয়ে পড়ে তপনের প্রায় মুখের ওপর। এই আকস্মিক আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না লোকটা। তৎক্ষণাৎ টুপুর হাতটা ছেড়ে দিয়ে ছিটকে রাস্তার উপর গিয়ে পড়ে সে। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিক থেকে আসা প্রচন্ড গতিতে একটা লরি পিষে দিয়ে যায় ওর শরীরটাকে। সমস্ত রাস্তাটা জুড়ে এখন ঘন লাল রঙের একটা উষ্ণ তরল ছড়িয়ে আছে। পুরো ঘটনাটা এইটুকুর চোখের সামনে ঘটে, অথচ সবটাই এত দ্রুত হয় যে ব্যাপারটা বুঝে উঠতেও বেশ খানিকটা সময় লাগেও। দেখতে দেখতে তপনের দেহটাকে ঘিরে লোকজন জড়ো হয়ে যায়। টুপু আর অপেক্ষা করে না। ওর হাতের মুঠোয় এখন তপনের দেওয়া সে 500 টাকার নোট ধরা আছে। সেটা হাতে নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দেয় ও। কিন্তু যাওয়ার আগে আরেকবার তপনের নিষ্প্রাণ দেহটার দিকে চোখ যায় ও। আর দেহটা থেকে একটু দূরেই ভিড়ের অলক্ষ্যে তাকেও দেখতে পায়। নিজের ছোট্ট থাবাতে লেগে থাকা কি একটা তরল পদার্থ জিভ দিয়ে চেটে চলেছে সে। তার জল জলে সবুজ দুটো চোখের স্থির শীতল চাহনি টুপুর দিকে তাকিয়ে আছে এখন। বাড়ি ঢুকেই মায়ের দিকে টাকাটা বাড়িয়ে দেয় টুকু। মেয়ের হাতে 500 টাকার নোট দেখে মনে মনে একটু অবাকই হয় সরলা। জিজ্ঞেস করে, হ্যাঁ তোগুলা ট্যা তোরে কে দিল? ধীরে ধীরে পুরো ঘটনাটাই মার কাছে খুলে বলে টুকু। সবটা শুনে কপালে হাত ঠেকায় সরলা। ক্ষীণ গলায় বলে, ঠাকুর যা করে ভালার লাইকাই করে। মার কথা শুনে হঠাৎ ভারী অদ্ভুত একটা কথা মনে পড়ে যায় টুকু। মনে হয় ওর মা ভুল বলছে, কারণ ভগবান নয়, যা করে তা শয়তান করে। কথাটা ভাবতে ভাবতে টুকু ঠোঁটের কোণে আলতো একটা অচেনা হাসি রেখা খেলে যায়। টুকুর বাবা মারা গেছেন আজ প্রায় সপ্তাহখানেক হতে চলল। কিন্তু এই জগতের নিয়ম বড় অদ্ভুত। এখানে কারোর জন্যই কিছু থেমে থাকে না। মৃত্যুর ছন্দের সাথে তাল মিলিয়ে জীবন তার স্বাভাবিক স্পন্দনে এগিয়ে চলে প্রতিনিয়ত। টুপুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সরলাও আগের মতো কাজকর্ম করছে, থেমে নেই কিছুই। তবে এই কয়েকদিনে টুপুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। ছটফটে প্রাণচঞ্চল মেয়েটা হঠাৎ করেই কেমন যেন ভীষণ রকমের শান্ত আর চুপচাপ হয়ে গেছে। সারাক্ষণ নিজের মধ্যে ডুবে থাকে যেন। টুপুর এই আকস্মিক পরিবর্তনটা সরলার চোখও এড়ায়নি। মেয়েটাকে তারও আজকাল অচেনা লাগে বড্ড। দিনের বেশিরভাগটা সময় এখন বাড়িতে একাই থাকে টুকু। আজও প্রতিদিনের মতো সরলা কাজে বেরিয়ে যাওয়ার পর জানলার ধারে একাই বসেছিল। বাইরে গ্রীষ্মের অলস দুপুর খাঁ খাঁ করছে। এই নির্জন দুপুরে কেউ কোথাও নেই। সমস্ত প্রকৃতি যেন অদ্ভুত রকমের নিঝুম হয়ে আছে। শূন্য দৃষ্টিতে জানলা দিয়ে উঠোনের দিকে তাকিয়েছিল টুকু। হঠাৎ একটা কাঙ্ক্ষিত ডাক শুনতে পেয়ে ওর ঠোঁটে হাসি রেখা খেলে যায়। ওই তো এসে গেছে সে। জানলার বাইরে উঠোনে দাঁড়িয়ে প্রতিদিনের মতো ওর জন্যই অপেক্ষা করছে।
পায়ে পায়ে দরজা খুলে উঠোনে বেরিয়ে আসে টুকু। কুচকুচে কালো লোমে ঢাকা একজোড়া জলজলে সবজির চোখ অধীর আগ্রহ নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে এখন। ওকে দেখেই আবার একবার ডেকে ওঠেও। তারপরে পিছন ঘুরে একটা চেনা পথ ধরে হাঁটতে শুরু করে প্রাণীটা। প্রতিদিনের মতো আজও ওকে অনুসরণ করে টুকু। ওর চোখে কিসে যেন ঘোর লেগে আছে, মাথার ভেতর অদ্ভুত একটা সুর বাজছে যেন। মন্ত্রমুগ্ধের মতো প্রাণীটার পেছন পেছন হেঁটে চলে টুকু। পরন্ত বিকেলের শেষ রশ্মিপাতের আলো একটু একটু করে ম্লান হয়ে আসছে। ঝিঝি ডাকতে শুরু করেছে। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে ক্রমশ। জঙ্গলের পথ ছাড়িয়ে বাড়ি ফিরছিল টুকু। বাড়ির সামনেটায় আসতেই একটা ছায়া মূর্তিকে দেখে কি মনে করে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েও। অর্পণা কাকিমা, মিষ্টুর মা, হনহন করে বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছেন মহিলা। পরনে একটা হলুদ ডোরাকাটা শাড়ি, হাতে শৌখিন ভ্যানিটি ব্যাগ। এক দৃষ্টিতে স্থির হয়ে মহিলার দিকেই তাকিয়েছিল টুকু। আবছা অন্ধকারেও অর্পণার নজর এড়ায় না বিষয়টা। টুকুর দিকে চোখ পড়তেই মুখে একরাশ বিরক্তির ছাপ ফুটে ওঠে তার। কোথাও একটা কাজে যাব, তার উপায় নেই, এই অপয়ার মুখ দেখতে হলো। সম্ভবত টুপুকে শুনিয়েই কথাগুলো বিড়বিড় করে অর্পণা। তারপর কিছুটা অকারণেই ওকে মুখ ঝামটা দিয়ে বলে, এই ভর সন্ধ্যেবেলা রাস্তার মাঝে এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে? কি মতলবে? হ্যাঁ, আর ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস শুনি? ছাড় ছাড়, রাস্তা ছাড়, দেরি হয়ে যাচ্ছে আমার। যত সব ছোট লোকের দল। কথাটা বলে টুপুকে প্রায় ধাক্কা দিয়ে চলে যান মহিলা। পেছন ফিরে লক্ষ্য করেন না আর। করলে দেখতে পেতেন সন্ধ্যের ফিকে অন্ধকারে একজোড়া সবুজ চোখ দপ করে চলে ওঠে হঠাৎ। টপুর চোখের তারা দুটোর গভীরেও এখন কিসের এক অজানা অন্ধকার নেমে এসছে। ওর ঠোঁট জুড়ে ধীরে ধীরে ফুটে উঠেছে একটা অচেনা হাসি। পাশ থেকে পরিচিত একটা ডাক শুনে ওর ঠোঁটের হাসিটা আরো বেশ খানিকটা প্রশস্ত হয়। নিচু হয়ে কুচকুচে কালো লোমে ঢাকা প্রাণীটার গায়ে পরম স্নেহে হাত বুলিয়ে দেয় ও। তারপর ফিসফিস করে বলে ওঠে, তোর খিদা লাগছে না রে? রক্ত চাই, তাই না? প্রাণীটার ঘন সবুজ চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে হঠাৎ। কর্কশ কণ্ঠে ডেকে ওঠে সে। বাড়ি ফিরে দাওয়ার উপরেই চুপ করে হাঁটুতে মুখ গুজে বসেছিল টুপু। সরলা কাছ থেকে ফেরেনি এখনো। বাইরে একটানা ঝিঝির ডাক শোনা যাচ্ছে। নিজের মনেই মগ্ন হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল টুপু। ওরে, খবর পাইছিস? সব বলে সে কাণ্ড হয়ে গেছে রে। মায়ের কথায় ফিরে তাকায় টুপু। বাড়িতে ঢুকতে না ঢুকতেই কথাটা বলে ওঠেন সরলা। যদিও এই কথায় টুপুর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, তবুও ম্লান গলায় জিজ্ঞাসা করে ও, কেন, কি হয়েছে? আরে ওই বড় রাস্তার পাশের বাড়ির বউটা, ওই মিষ্টুর মা, ও তাই জানি একটা যাইতেছিল, আর যাইতে গিয়ে বাসের তলায় পড়ছে। ও তাই? হ্যাঁ রে, আমি নিজের চোখে সামনে দেখে আইলাম। জল জ্যান্ত মানুষটা সহিলা গেল। সে কি রক্তারক্তি কাণ্ড, চারিধারে শুধু রক্ত আর রক্ত। সবই কপাল, কপালে মরণ থাকলে কে কন্ডাইবে ক। কথা বলতে বলতে মেয়ের মুখের দিকে লক্ষ্য করে না সরলা। সেই মুখে এখন অজানা এক গাঢ় অন্ধকারের ছায়া ঘনিয়ে এসেছে। ঠিক কইছ মা, মরণের ডাকাইলে কেউ খণ্ডাইতে পারে না, কেউ না। ফিসফিস করে প্রায় অস্পষ্ট স্বরে কিছুটা আপন মনেই কথাগুলো উচ্চারণ করে টুকু। নিশ্ছিদ্র ঘন অন্ধকারে ঢেকে রয়েছে সমগ্র চরাচর। চারিদিক অদ্ভুত নিস্তব্ধ নিঝুম হয়ে আছে। প্রকৃতির বুক থেকে শব্দের অন্তিম বিন্দুটুকুও যেন আজ কেউ শুষে নিয়েছে। অসহ্য গাঢ় এই নিস্তব্ধতা
যেন সুদূর কোনো অন্ধকারে হাজারো অশ্রুত কণ্ঠস্বর গুমড়ে আর্তনাদ করে মরছে। একটা ঘর, অবশ্য ঘর না বলে তাকে ঘরের প্রেতাত্মাও বলা যায়। জরাজীর্ণ ছোট প্রাচীন ঘরটায় জায়গায় জায়গায় দেওয়ালের ইট বেরিয়ে গেছে। নোনা ধরা দেওয়াল আর স্যাঁতস্যাঁতে ঠান্ডা মেঝে জুড়ে এখনো যেন সুদূর অতীতের গন্ধ মিশে আছে। এই ঘরে প্রতীক্ষারত এক একটা খণ্ড মুহূর্ত যেন কয়েক শত আলোকবর্ষের সমান। এই ঘরের চার দেওয়ালের মাঝে অনন্ত অন্তহীন বিনিদ্র রাত যেন তার অন্ধকার কায়া নিয়ে হিমশীতল মৃত্যুর প্রহর গুনে চলেছে। ঘরটা ঢোকার মুখের দরজাটার কাছে হঠাৎ শুকনো পাতার উপর একটা খচমচ শব্দ শোনা যায়, আর ঠিক তার পর মুহূর্তেই রাত্রির বিনিদ্র নিস্তব্ধতাকে ভেদ করে একটা ডাক শোনা যায়। কিছুক্ষণ আবার সব চুপচাপ, তারপরেই ঘন অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে অন্ধকার আরো একটা কুচকুচে কালো শরীর। তার সবুজ চোখ দুটোতে এখন অদ্ভুত একটা উজ্জ্বল ফুটে আছে। কিন্তু সে একা আসেনি, নিজের সাথে করে পথ দেখিয়ে নিয়ে এসেছে আরো একজনকে, একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে। মেয়েটা এখন ঘরটার ঠিক দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তার সদ্য ভাঙা ঘুম চোখ দুটোতে লেগে আছে একটা অদ্ভুত অচেনা ঘোর। নিচের ঠিক সোজাসুজি অন্ধকার ঘরটার একদম মাঝ বরাবর তাকিয়ে আছে সে। সেখানে এখন গাঢ় অন্ধকারের হিমেল বুক চিরে অদ্ভুত অপার্থিব একটা দৃশ্য একটু একটু করে ফুটে উঠতে চলেছে। একটা লোক, উস্কো খুস্কো শীর্ণকায় দীর্ঘ চেহারা, এক মাথা কাঁচা পাকা চুল, পরনে একটা ঢিলা ঢালা কালো আলখাল্লা। লোকটার চোখের তারার অন্ধকার মণিকোঠায় মরা মাছের মতো ফ্যাকাশে শীতল অভিব্যক্তি জেগে আছে। স্থির শূন্য দৃষ্টিতে বাচ্চা মেয়েটার দিকে একভাবেই তাকিয়ে আছে সে। ধীরে ধীরে লোকটার একটা শীর্ণকায় হাত উঠে আসে, ইশারায় মেয়েটাকে কাছে ডাকে সে। তার ঠোঁটের কোণে লেগে থাকে মৃদু একটা আলতো হাসির রেশ। পায়ে পায়ে লোকটার দিকে একটু একটু করে এগিয়ে যায় মেয়েটা। স্থির নিশ্চল প্রস্তর মূর্তির মতো লোকটার পাশে গিয়ে দাঁড়ায়। তার ঠোঁটের কোণেও ফুটে ওঠে অদ্ভুত একটা অচেনা হাসি। মেয়েটার সামনে যেন ধীরে ধীরে উন্মুক্ত হতে থাকে এক বিচ্ছিন্ন নির্জন অপার্থিব জগতের দরজা। এক পৃথক অচেনা পৃথিবী থেকে সমবেত কণ্ঠস্বরে ভেসে আসে অশরীরী আহ্বান। অতল রাত্রের গহীন নৈশব্দকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিয়ে একরাশ অতৃপ্ত অট্টহাসির শব্দে কেঁপে ওঠে সমস্ত চরাচর। প্রচন্ড একটা কম্পনে সমস্ত ঘরটা যেন কেঁপে ওঠে একবার। হঠাৎ করে কোথা থেকে যেন একটা দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকে মুহূর্তের মধ্যে উলটপালট করে দিয়ে যায় সবকিছু। মেয়েটাকে ঘিরে একটা অদৃশ্য ঘূর্ণিঝড় যেন একটু একটু করে জেগে উঠতে থাকে। অন্ধকারের নিস্তব্ধ জটর ছিঁড়ে ক্রমশ ফুটে উঠতে থাকে একটা আবছা অবয়ব, একটা অসীম শক্তিশালী পুরুষালী অবয়ব। কিন্তু তার মাথার পা অবিকল ছাগলের মতো, কাঁধের উপরে অতিকায় বৃহৎ দুটো ডানা, ঠিক যেন শকুনের মতো। তার চোখে জেগে আছে সৃষ্টির আদিমতম গোপন অন্ধকার। সেই অন্ধকারে মিশে আছে প্রতীক্ষা, রক্তের প্রতীক্ষা। শীর্ণকায় সেই লোকটার ঠোঁটে লেগে থাকা আলতো হাসির রেখাটা ছোট্ট মেয়েটার ঠোঁটেও সংক্রমিত হয়েছে। তার স্থির নিশ্চল দৃষ্টিতে এখন একটু একটু করে জেগে উঠেছে নিকষ গাঢ় অন্ধকার। শীর্ণকায় লোকটা হাতের ইশারায় আবার কাউকে একটা ডাকে। প্রত্যুত্তরে একটা ডাক শোনা যায়। কুচকুচে কালো লোমে ঢাকা প্রাণীটা এখন মেয়েটার সামনে এসে দাঁড়িয়েছে। জল জলে সবুজ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে, যেন অধীর আগ্রহে একটা কিছুর জন্য অপেক্ষা করছে। মেয়েটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা আরো কিছুটা প্রশস্ত হয়।
ওর হাতে এখন একটা পিতলের ছুরি উঠে এসেছে। ছুরির ধারালো ফলাটা অন্ধকারের মধ্যেও জলজল করে ওঠে একবার। পর মুহূর্তেই একটা শীতল শানিত স্পর্শ ওর চামড়া ছুঁয়ে যায়, আর ঠিক তারপরেই ফোঁটায় ফোঁটায় একটা গাঢ় রক্তিম তরল ওর কবজি থেকে চুইয়ে পড়ে। সেই রক্তাভ তরলের কষাটে লবণাক্ত ঘ্রাণে একজোড়া সবুজ চোখ চকচক করে ওঠে। সে মেঝেতে পড়ে থাকা তরলের লবণাক্ত ফোঁটাগুলোকে পরম তৃপ্তিতে লেহন করতে শুরু করে। কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে সরলার। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে অনেকক্ষণ। মেয়েটাও বাড়িতে একা থাকে। মেয়ের কথা মনে পড়তেই আরো দ্রুত পা চালায় সে। ঘেমে নিয়ে হাঁপাতে হাঁপাতে সরলা অবশেষে যখন বাড়ি এসে পৌঁছয়, তখন বাইরের সন্ধ্যের অন্ধকার একটু একটু করে গাঢ় হতে শুরু করেছে। অন্যান্য দিন মায়ের আসার শব্দ পেলেই দরজার বাইরে বেরিয়ে আসে টুকু, কিন্তু আজ উঠোন থেকে মেয়েকে দেখতে পায় না সরলা। ঘরেও আলো জ্বালায়নি মেয়েটা। এই ভর সন্ধেবেলা অন্ধকারে একা একা বসে কি করছে কে জানে। আবার কোথাও বেরোলো কিনা কে জানে। আজকাল এই এক হয়েছে মেয়েটার, যখন তখন একা একা কোথায় যেন চলে যায়। বকাঝকা করেও লাভ হয় না কিছুই। আগে মায়ের কথার একেবারে অবাধ্য হতো না টুকু, কিন্তু এখন কি হয়েছে ওর কে জানে। দিন দিন কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। ঠিক করে যেন কোনো কথার উত্তরও দিতে চায় না। এই তো আজ সকালে কিভাবে যেন হাতটা কেটে ফেলেছিল অনেকটা। জায়গাটা দগদগে হয়েছিল। দেখতে পেয়ে শিগগির ওষুধ লাগিয়ে কাপড় বেঁধে দেয় সরলা। বকাও দেয়, জিজ্ঞেস করে যে কিভাবে কাটলো হাতটা, কিন্তু কি লাভ। হাজার জিজ্ঞাসা পরেও মেয়ের কাছ থেকে কোনো উত্তরই পাওয়া যায় না। কিছু বললেই মুখের দিকে শূন্য দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কেবল। এর আগেও একদিন এমন হয়েছে। মেয়েটাকে নিয়ে বড় চিন্তা হয় সরলার। মেয়ের কথা ভাবতে ভাবতেই ঘরে ঢোকেও কুলুঙ্গিতে রাখা হ্যারিকেনটা জ্বালাতে জ্বালাতে ডাক দেয় দুবার। টুপু, আরে ও টুপু, কোথায় গেলি রে মা? কিন্তু তবুও টুপুর কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায় না। আলোটা হাতে নিয়ে ভেতর ঘরে ঢোকে সরলা। আর সে ঘরে ঢুকতেই ওর গলা চিরে বেরিয়ে আসে একটা অস্ফুট আর্তনাদ। মা, ও মা, কি হয়েছে তোমার? অমন করে চিৎকার করে যেতেছো কেন? টুপুর ডাকে সম্বিত ফেরে সরলার। ভীত সন্ত্রস্ত চোখে মেয়ের দিকে তাকায় সে। কাঁপা কাঁপা গলায় বলে, তুই কোথায় গেলি? আমি আমি তো ঘরেই ছিলাম। স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দেয় টুকু। কিন্তু আমার কেন জানি মনে হইল। কি মনে হইল? মনে হইল ঘরে ঘরে তুই নস। একটা একটা মিশমিশে কালো ধেরে বিড়াল বসে আইছে। টুপু কোনো উত্তর দেয় না। অবাক চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে শুধু। অনেক রাত হইছে, আলো নিবাইমু, তাড়াতাড়ি চুল বাইদা শুইয়া পড়। কলতলায় বসে রাতের এঁটো বাসন মাজতে মাজতে মেয়েকে ঘুমোতে যাওয়ার জন্য তাগাদা লাগায় সরলা। মায়ের তারায় দেওয়ালে টাঙানো পুরনো আয়নাটার দিকে এগিয়ে যায় টুকু। বরাবরই ঘুমোতে যাওয়ার আগে চুল বেঁধে শোয়ার অভ্যেস তার। আজও প্রতিদিনের মতো চিরুনি নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিল ও। আর সাথে সাথে ঘরে রাখা হ্যারিকেনের আলোতে নিজের চেহারাটা চোখে পড়েও। কিন্তু সেদিকে চোখ পড়তেই একটা শিরশিরে হিমেল বাতাস যেন ওর শির দ্বারা স্পর্শ করে যায়। এ কাকে দেখছে ও আয়নায়? এটা 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 তো ওর মুখ নয়। কুচকুচে কালো লোমে ঢাকা একটা বিভৎস অবয়ব। ঠোঁটের কোণে লেগে আছে চাপচাপ রক্ত। ও কে? কে তাকিয়ে আছে ওর দিকে? তার চোখের সবুজ মণি দুটোতে এখন একটু একটু করে ফুটে উঠেছে কি অদ্ভুত একটা বন্য আদিম রিডিংসা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই টুপুর গলা চিরে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ তপতপ করতে করতে নিভে যায় ঘরের হ্যারিকেনটা। মুহূর্তের মধ্যে সমস্ত ঘরটা নিকষ কালো অন্ধকারে ভরে ওঠে। আর তার মধ্যেই কোথায় যেন কর্কশ স্বরে একটা বিড়াল ডেকে ওঠে।
কেমন লাগলো আজকের গল্প জানাও কমেন্ট বক্সে। আর গল্পটা নিজের পরিচিত এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। আজকের গল্প পাঠে আমার সঙ্গে ছিল দিব্যেন্দু, আর্য, বর্ণিশা, রিমঝিম, সৌমদ্বীপ এবং দুর্বা। তাহলে আজকের মতো আসি, টাটা। দেখা হবে অন্য কোনো গল্পে। গুড বাই।